প্রিয় দর্শক, এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপন অনুষ্ঠানে সকলকে স্বাগত। আজ স্টুডিওতে আছেন সদ্য এনসিপিতে যোগ দিয়ে নতুন করে আলোচনায় আসা ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার। এর আগে ছিলেন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, পরে যুব দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। ৩৬৬টি রাজনৈতিক মামলার কারণেও তিনি আলোচিত। আমরা কথা বলতে চাই তার গত ৩০ বছরের রাজনৈতিক জীবন নিয়ে, জানতে চাই তার দল বদলের পেছনের গল্প এবং আগামী দিনের রাজনীতি নিয়ে তার ভাবনা। ইসহাক ভাই, কেমন আছেন? স্বাগত। আছেন, আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগেও আপনি বিএনপির ইসহাক সরকার নামে পরিচিত ছিলেন। জি। এই কয়েকদিনের ফলেই আপনি এখন এনসিপির ইসহাক সরকার। এই দুইটা দলের ইসহাক সরকার, কেমন লাগছে? অনুভূতি কেমন? না, খুব ভালো লাগছে। দীর্ঘদিনের পুরনো যে আমাদের একসাথে পথ চলা এবং নতুন করে আবার শুরু করা, দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। যেহেতু দীর্ঘদিন যাবৎ একসাথে পথ চলেছি, আবার নতুন করে শুরু করতে হচ্ছে। আপনি ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন, যুব দলেও ছিলেন একই পদেই। জি। আপনার রাজনীতি শুরু করেছেন ছাত্র জীবনে, যেহেতু আপনার শুরুর গল্পটা জানতে চাই, কেমন ছিল? জি জি আমি ইসহাক সরকার প্রথমে এরশাদ বিরোধী আন্দোলনে অল্প অল্প করে রাজনীতির ময়দানে আসা শুরু করি। আমার এলাকার এক বড় ভাই ছিলেন, বর্তমানে সাংবাদিক, মমিন ভাই। ওনার হাত ধরেই আমাদের তৎকালীন বর্তমান ৩৫ নম্বর ওয়ার্ড, তৎকালীন ৭১ নম্বর ওয়ার্ড, ৭১ নম্বর ওয়ার্ডে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। প্রথমে অল্প অল্প করে যখন রাজনীতিতে আসা শুরু করি, মিছিল মিটিং, সভা সমাবেশ, বয়স খুব অল্প ছিল, খুব একটা ভালো লাগতো না। আমরা বিএনপির পার্টি অফিসের সামনে এসে বসে পড়তাম, সেখানে নেতারা বক্তব্য রাখতেন, আমরা মাটিতে বসে বক্তব্য শুনতে হতো। অনেক সময় ডান বাম করে তাকাতাম যে নেতা আছে কিনা, না থাকলে পিছন থেকে পালিয়ে চলে যেতাম। তো এইভাবে অনেক দিন করার পর আস্তে আস্তে আবার কেন জানি আকর্ষিত হয়ে যায়, আকর্ষণ হই। এরপর থেকেই পথ চলা শুরু। এরপরে আপনার ৯১ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এরপর ৯৬ পর্যন্ত ছিল। ৯৬ থেকে যখন সরকার বিরোধী আন্দোলনে চলে গেল বিএনপি, ঠিক তখন থেকেই আমার সক্রিয় রাজনীতি একেবারে পথ চলা শুরু। আপনি যখন ছাত্র রাজনীতিতে যোগ দিয়েছেন তখন আপনি কোন ক্লাসে পড়তেন? আমি তখন ক্লাস 10-এর ছাত্র, যখন ছাত্র রাজনীতিতে আমি যুক্ত হলাম। এরপরে আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষার ফার্স্ট ইয়ারে যখন আমি কলেজে ভর্তি হলাম, ঠিক সেই মুহূর্তে ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। তো তখন থেকে সক্রিয় রাজনীতি শুরু করলাম। বিএনপি, আপনি বলছেন বিএনপি সে সময় রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল, তার মানে বিরোধী দলের একটা ছাত্র সংগঠন, সেখানে আপনি দায়িত্ব পালন করেছেন। জি, সেখান থেকে দায়িত্ব। তাহলে তো পারিবারিকভাবে চাপে থাকার কথা। পারিবারিকভাবে চাপে ছিল না, চাপ ছিল না তেমন একটা, যদিও আমাদের রাজনৈতিক এটাকে পুরান ঢাকার রাজনীতি যেহেতু আমাদের এটা পছন্দ করতেন, তো ওইভাবে খুব একটা চাপ ছিল না। চাপ না থাকার কারণে আমার পরিবার থেকে আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি, উৎসাহ পেয়েছি, যার কারণে আমার কোনো ধরনের সমস্যা হয়নি। তবে সমস্যা হয়েছিল যখন দীর্ঘ কারা জীবনের দিনগুলোতে, তখন মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হই আমরা। তো আমি যখন ক্লাস শুরু করলাম ওয়ার্ডের সাধারণ সম্পাদক, তখন বিএনপি বিরোধী দল সবে মাত্র। ম্যাডাম সাংগঠনিক সফরে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবেন। তো ওই দিন আমাদের সদরঘাট এলাকা দিয়ে লঞ্চে করে উনি রাত ৩টার দিকে বরিশালে একটি প্রোগ্রামে যাবেন উনি। তো আমি যথারীতি প্রায় ১৫০ কর্মী বাহিনী নিয়ে তখন থেকেই আমি সদরঘাট টার্মিনালের সামনে হাজির হয়ে, রাত তখন বাজে ৩টার সময় আমি স্লোগান দিচ্ছি। তখন বসা ছিলেন গাড়ির ভিতরে মহানগরের অবিভক্ত মহানগরের সভাপতি, আমার অভিভাবক আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই। উনি গাড়ির ভিতর থেকে যখন দেখলেন যে আমি প্রায় ১৫০ কর্মী নিয়ে স্লোগান দিচ্ছি, তখন উনি হতচকিত হয়ে পড়লেন। আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, ডেকে পাঠালেন। আমি সামনে দিয়ে সালাম বিনিময় করলাম। আমাকে উনি বললেন, তুমি কি আমাকে চেনো? আমি বললাম, জি ভাই, আপনাকে চিনি। তো তুমি পার্টি অফিসে আসো না কেন, তোমার নাম কি? আমার নাম ইসহাক সরকার। পার্টি অফিসে আমি যাই না, আমাদের সিনিয়র যারা আছেন থানার নেতৃবৃন্দ, তারাই পার্টি অফিস মেনটেন করে। আমাকে বললো, তুমি ঠিক আছে এখানে ভালো মতো স্লোগান ধরো, আর আগামীকাল তুমি পার্টি অফিসে আমার সাথে দেখা করবে। আমাকে বললো যে তোমাকে বৃহত্তর কোতোয়ালির দায়িত্ব দিতে চাই, তুমি কি পারবা নিতে? আমি বললাম, ভাই এত বড় দায়িত্ব তো আমার পক্ষে নেওয়া সম্ভব না, আমি ছোট মানুষ। আপনি যদি সহযোগিতা করেন, তখন সাহস করে আমি বললাম, আপনি যদি সহযোগিতা করেন আমি ইনশাল্লাহ দায়িত্ব নিতে প্রস্তুত আছি। আপনার যেমন পিন্টু ভাইয়ের সাথে সম্পর্ক, আরও অনেকের অনেক ভাইয়ের সাথে সম্পর্ক। এই ভাইয়ের সাথে সম্পর্কের কারণে কি আসলে দলে পদ পাওয়া সহজ হয়? ভাইয়ের কারণে পদ পাওয়া সহজ হয় না। আমরা কঠোর পরিশ্রম করে আন্দোলনের মধ্য দিয়ে
আমি তখনও 107টি মিথ্যা মামলায় আমাকে জড়ানো হলো। পুরাতন ঢাকা মানে আন্দোলনের স্ফুলিঙ্গ এবং এর বিষ বাষ্পটা ছড়িয়ে পড়ে সারা দেশব্যাপী। তো তখন আমাদের পিন্টু ভাই, সাদেক হোসেন খোকা ভাই ছিলেন ওই এলাকার দায়িত্বে, যার কারণে আমরা ব্যাপক এবং তীব্র আন্দোলন করতাম। তো আমরা তো আন্দোলন করেই দায়িত্বে এসেছি, আমরা কোনো ভাইয়ের কারণে কিন্তু আন্দোলনে বা আমাদের দায়িত্বে আসিনি, পদ পদবিতে আসিনি। তখন আমার বিরুদ্ধে 98 থেকে মামলা শুরু হলো, 2001 পর্যন্ত 107টি মিথ্যা মামলা আমার বিরুদ্ধে দায়ের করা হলো। আমার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও একই পরিমাণে। আমার ছোট ভাই থানা হাজতে আমাকে খাবার দিতে গেলেন, আমি যখন গ্রেফতার হলাম আমার ছোট ভাই থানা হাজতে খাবার দিতে গেলেন আমাকে। ছোট্ট, তার বয়স 12 কিংবা 13 হবে, হাফেজি পড়ে। তখন কোতোয়ালির ওসি ছিল মনোয়ার হোসেন, আমার খুব স্পষ্ট মনে আছে। মনোয়ার সাহেব যখন রুম থেকে বেরিয়ে আসলেন, আমাকে খাবার দিচ্ছে আমার ছোট ভাই, এটা দেখে জিজ্ঞেস করে, এই এটা কে? আমি বললাম, মনোয়ার ভাই আমার ছোট ভাই খাবার দিতে আসছে। এই সেক্রেটারি, ওকে অ্যারেস্ট করো, ওকেও ধরো। ওকে ধরে আমার সামনে মনোয়ার সাহেব এমন বেদম প্রহার করলেন, আমি তখন লকআপ ধরে কাঁদতে কাঁদতে বললাম, মনোয়ার ভাই আমার ছোট ভাই, ও তো রাজনীতি করে না, ওকে এইভাবে নির্যাতন করছেন, ও তো এগুলির সম্পর্কে কোনো ধারণা রাখে না, আমাকে খাবার দিতে আসছে, ওকে মারবেন না, ওর জীবনটা নষ্ট করে দিবেন না, ও ও ভয় পেয়ে যাবে। কোনো কথাই শুনলো না, বললো ঠিক আছে সন্ধ্যার পরে ছেড়ে দিব। এই কথা বলার পরেও তার বিরুদ্ধে প্রায় 14টি মামলা দায়ের করলো। আমার বড় ভাই, তার বিরুদ্ধে 152টি মিথ্যা মামলা তখন দায়ের করা হলো। তো পরিবারের উপর টার্গেট করেই একের পর এক, যেহেতু পুরাতন ঢাকা আন্দোলনের ক্ষেত্র, আন্দোলনের জায়গা, সেই হিসাবে আমাদেরকে এই মামলাগুলো প্রতিদিন হরতাল হওয়া মাত্রই, থাকি বা না থাকি, আমার বিরুদ্ধে 5টি 7টি 10টি মামলা দায়ের। আপনি যেমন পরিবারের কথা বলছিলেন যে আপনার পরিবারের উপরে খুব ভালো প্রেশার গেছে, আপনার জি। ভাইদের উপরে নির্যাতন হয়েছে, জি। আরো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার পরিবার। আপনি রাজনীতি করেন এই কারণেই, যেমনটা কারণেই, আপনি জি। বলছিলেন। এসব কারণে এখন কি পরিবার আপনাকে কোনোভাবে খোঁটা দেয়? না, আমার পরিবার এখনো অসন্তুষ্টি পড়েনি, বরঞ্চ আমি এনসিপিতে এসেছি এটাকে ধন্যবাদ জানিয়েছে। কিন্তু আপনার কাছে কখনোই কি এরকম মনে হয়েছে যে আমি রাজনীতি করি, আমার কারণে পরিবারে এরকম বেগ পোহাতে হচ্ছে, তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে, বিড়ম্বনায় পড়ে যাচ্ছে, নিজেকে কখনো অপরাধী মনে হয়েছে? নিজেকে কখনো অপরাধী মনে হয়নি, কারণ আমার পরিবারের পক্ষ থেকে আমাকে সর্বাত্মক সমর্থন ছিল আমার প্রতি, এবং ভালোবাসাও ছিল। আমার মা, বৃদ্ধ মা, আমার বাবা ছিলেন বৃদ্ধ। তখন আমি যখন কারাগারে গ্রেফতার হলাম 98-তে, দীর্ঘ 3.5 বছর একটানা কারাগারে ছিলাম আমি। কারাগারে থাকা অবস্থায় বাবার মৃত্যুর কথা শুনতে পাই। তো কারাগারে থাকা অবস্থায় আমাকে যখন প্যারোলের জন্য মুক্তির ব্যবস্থা করা হলো, আইন প্রথমে দেয়নি, আদালত প্রথমে নাকচ করে দিয়েছে। পরবর্তীতে তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মোহাম্মদ নাসিম সাহেবের সাথে আমাদের পিন্টু ভাই ম্যাডামের পারমিশন নিয়ে কথা বলে তখন আমাকে 2 ঘন্টার জন্য প্যারোলে নিয়ে আসে। নানা ঘটনা আপনার উপর ঘটে গেছে, আসলে আপনি যেমনটা বলছিলেন, হয়তো বললে অনেক 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 সময়ের বলার মতো ব্যাপার। আছে। কিন্তু এই যে সম্পূর্ণ এই 30 বছরের যে রাজনৈতিক জীবন, এর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত কোন সময়টা গেছে আপনার? দেখুন, আমার পুরো সময়টাই চ্যালেঞ্জিং মুহূর্ত গিয়েছে। আমি সেই 98 থেকে যখন থেকে জেল খাটা শুরু করলাম, একদিনের জন্য আমি স্বস্তি পাইনি। জেলখান থেকে বের আসার পরও আমি যখনই জামিনে বের হতাম, আবার পুনরায় আমাকে জেলগেট থেকে গ্রেফতার করা হতো। প্রায় 8 বার আমাকে গ্রেফতার করেছিল জেলগেট থেকে। আমি জামিনে মুক্ত, হাইকোর্ট আমাকে অর্ডার দিয়েছে মুক্তির, নট টু অ্যারেস্ট, নট টু হ্যারেজ, মানে তাকে অ্যারেস্টও করা যাবে না, হ্যারাসমেন্টও করা যাবে না। এরপরও আমাকে কারা ফটক থেকে প্রায় যতবার গ্রেফতার হয়ে বেরোই, জামিন নিয়ে বেরোই, ততবারই গ্রেফতার করে নিয়ে যায়। তো আমার পুরো লাইফটাই যেভাবে কেটেছে, বিশেষ করে আমি সবচেয়ে বেশি রকম ওই সময় আমার 98 থেকে 2001 আমার 7 জন বন্ধু পুলিশের গুলিতে মারা গিয়েছিল এই কোতোয়ালিতে, যখন আমরা পুরান ঢাকায় নয়াবাজার বংশাল এলাকায় আন্দোলন করি। তো সবচেয়ে বেশি খারাপ সময়টি গিয়েছে এই কিছুদিন আগে যে ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা যে জুলুমের রাজত্ব কায়েম করেছিল, তখন আমাদের উপর হুলিয়া এসে পড়লো। আমার বিরুদ্ধে 366টি মিথ্যা মামলা দায়ের করা হলো। আমার পরিবারের বিরুদ্ধে 550 মিথ্যা মামলা। আমার ছোট ভাই, বড় ভাই, আমার বাসায়, আমি কারাগারে আমার বাসার সুয়ারিজ লাইন কেটে দিয়ে গেল, আমার বাসায় এসে বিদ্যুতের লাইন কেটে দিয়ে যাচ্ছে। মানে একটার পর একটা পরিবারের উপর হামলা করা শুরু হলো, পরিবারের উপর অত্যাচার করা শুরু করা হলো, পরিবারের উপর জুলুম করা শুরু হলো। শেষ পর্যায়ে এসে আমার 2টা ছোট বাচ্চা ছিল, আমার 2 সন্তান, তাদের উপরে মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হলো। আমাকে গুম করে ফেলা হলো। আমার আন্দোলন করতে গিয়ে আমার সহযোদ্ধা, আমার নিজের হাতের করা 7টি ছেলে সহযোদ্ধা কর্মী, আমার আপন ভাতিজাও আছে এটার মধ্যে, 7 জনকে গুম করে ফেলেছিল 2013 সালে। আমরা আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাইনি। সবচাইতে খারাপ লাগার মুহূর্ত ছিল যখন আমি নির্বাচনে অংশগ্রহণ করি। আমাকে পার্টি থেকে বলা হয়েছিল প্রস্তুতি নেওয়ার জন্য। এইবার আমি যখন নির্বাচনে অংশগ্রহণ করি,
তখন একটা সমস্যা তৈরি হয়েছিল। আমাদের ওই এলাকার 5 জন আমরা প্রার্থী একসাথে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে আমরা বিদ্রোহ করি। বিদ্রোহ করার পর আমাদের কথা ছিল, দাবি ছিল যে আমাদের মধ্যে থেকে, এই এলাকার স্থানীয় যারা, আমাদের মধ্যে থেকে আপনি যাকেই মনে হয় তাকেই মনোনয়ন দিবেন। আমরা এখানে সবাই নির্যাতিত পরিবার, যেমন আপনার আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের পরিবার, মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাইয়ের পরিবার যিনি মৃত্যুঞ্জয়ী জননেতা, মীর মোশাররফ হোসেন খোকন ভাইয়ের একজন, উনিও নির্যাতিত, বারবার কারা নির্যাতনের শিকার হয়েছিলেন। মনির চেয়ারম্যান যিনি মৃত্যুঞ্জয়ী, যাকে 8টি গুলি করা হয়েছিল এই পার্টির কারণে, কিন্তু উনিও ছিলেন একজন প্রার্থী। তো আমরা 5 জন একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা পার্টিকে নিবেদন করলাম যে আমাদেরকে অন্তত আপনারা আমাদেরকে মধ্যে থেকে যে কাউকে নমিনেশন দেন। কিন্তু পার্টি সেটার ব্যাপারে কোনো কর্ণপাত করেনি, বাইরে থেকে বহিরাগত একজনকে এনে এখানে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলেন। তো একে একে সবাইকেই ইন্ডিভিজুয়াল সবাইকে পার্টি ডেকে নিয়ে আলাদাভাবে কথোপকথন বলে বসিয়ে দিয়েছিলেন। কিন্তু একমাত্র আমি ডাক পাইনি পার্টি থেকে। কেন পাইনি আমি সেটা আজও জানি না, বা আমাকে কেন ডাকা হলো না সেটা আমি বুঝতে পারিনি। তখন আমার খুব খারাপ লেগেছিল যখন আমাকে পার্টি থেকে বহিষ্কার করে দেয়। আমাকে কোনো ধরনের চিঠি বা কোনো ধরনের শোকজ বা কোনো ধরনের কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে অনলাইনের মাধ্যমে, টিভির মাধ্যমে, সংবাদের মাধ্যমে আমি জানতে পেলাম আমাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তখন আমার জীবনের এই 30 বছরের কষ্ট, দুঃখটা আমার সবচেয়ে বেশি। সেদিন আমি কান্না করে দিয়েছিলাম যে এই পার্টির জন্য এত কষ্ট করলাম, জীবন যৌবন বিসর্জন দিলাম, পার্টি তো অন্তত একটিবারের জন্য আমাকে ডাকতে পারতো। আমাকে ডাক দিলে আমি হয়তো বসে পড়তাম। আমি আনুগত্যের প্রতি, পার্টির আনুগত্যের, সর্বোচ্চ আনুগত্যের প্রতি আমি শ্রদ্ধাশীল হই, কারণ এই পার্টিটাকে আমি বুকে ধারণ করি, লালন করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমি অনেক সুযোগ সুবিধা পেয়েছি। উনি আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন, সন্তানের মতো আদর করতেন। সেই পার্টির বিরুদ্ধে যাব এটা আমি কোনোদিনই কল্পনা করতে পারিনি। সেই দিনটাই আমার জীবনে সবচেয়ে খারাপ সময় গেছে এবং আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে। আমি অঝরে কান্না করেছিলাম সেদিন আমাকে বহিষ্কার করার পর। এবার ভালোটা জানতে চাই, সবচেয়ে ভালো লাগার মুহূর্ত কোনটা ছিল? ভালো লাগার মুহূর্তগুলো ছিল, ম্যাডাম খুব কাছ থেকে আদর করতেন। আমি একদিন ম্যাডামের কাছে হাজির হলাম, ম্যাডাম ট্রিটমেন্টের জন্য হসপিটালে যাবেন। তো আমরা ম্যাডামের গুলশান বাসায় উপস্থিত হলাম, একে একে সবাই দাঁড়িয়ে সালাম বিনিময় করছি। ঠিক সেই মুহূর্তে আমাদের স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেড.এম. জাহিদ খান উনি বলতেছেন, ম্যাডাম ইসাক আসছে। তো ম্যাডাম বললো, ইসাক না, ইসাক সরকার বলো। ইসাক সরকার আসছে, ওকে আমি অনেক পছন্দ করি, ওর জীবনের সমস্ত অর্জনগুলি, কষ্টগুলি আমি নিজে চোখে দেখেছি, ওকে তোমরা দেখে রাখবা। আমার আপনার নামেই চিনতো? আমাকে বাই নেমেই ম্যাডাম সবসময় চিনতেন। এবং শুধু তাই নয়, আমি যখন ছোট্ট ইসাক সরকার, আমার বয়স 20 বছর, তখন থেকেই ম্যাডাম, আমি যখন গ্রেফতার হলাম তখন প্রত্যেকটা স্টেজ প্রোগ্রামে ম্যাডাম সময়ের জায়গায় আমার নাম বলে বক্তব্য রাখতেন যে ইসাক সরকার, একটা ছোট্ট একটা ছেলে, তার বিরুদ্ধে শতাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তাকে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে, প্রত্যেকটা স্টেজ প্রোগ্রামে ম্যাডাম আমার কথা বলতেন। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই যে ভালো লাগা খারাপ লাগা দুইটাই বললেন, কিন্তু এই 30 বছর আপনি বিএনপিতে পার করেছেন, বিএনপি ছাত্র সংগঠন, যুব সংগঠন সব মিলিয়ে কি পেলেন বিনিময়ে? মানুষের ভালোবাসা, সারা দেশের তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ জনগণের যে ভালোবাসাটা পেয়েছি, এটাতে কোনো পদ পদবি বা কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা যাবে না। আমি ইসাক সরকার সারাটা জীবন সততা নিয়ে রাজনীতি করে আসছি। কেউ বলতে পারবে না ইসাক সরকারের আচরণে কেউ কষ্ট পেয়েছে। এরপর আমরা মানুষ মাত্রই ভুল হইতেই পারে, কিন্তু জানা মতোই আমি কাউকে আঘাত দিয়ে কথা বলেছি বা কারোর উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, বা একজন নেতা হিসাবে কারোর প্রতি অন্যায় কোনো কিছু চাপিয়ে দিয়েছি, এটা কেউ ইনশাল্লাহ বলতে পারবে না। তো এই যে মানুষের যে ভালোবাসাটা, এটা তো কোনো কিছুর বিনিময় সম্ভব নয়। আমি সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি, জনগণের ভালোবাসা পেয়েছি এবং নেতাকর্মীদের অকুণ্ঠ সমর্থন পেয়েছি। এটাই আমাকে এত দূর নিয়ে আসতে সক্ষম হয়েছে। আজকে আপনি আমাকে এখানে ডেকেছেন, আমি যদি একজন সাধারণ নেতা বা কর্মী হতাম হয়তো আপনারা আমাকে ডাকতেন না কখনো। অসাধারণ কিছুটা হয়তো হয়েছি, জনগণের ভালোবাসা, যার কারণে আজকে আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন। আপনার ব্যাপারে যেমনটা জেনেছি যে ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন, একইভাবে যুব দলেও আপনি সাংগঠনিক সম্পাদকই ছিলেন, সেখানেও আপনি সাধারণ সম্পাদক বা সভাপতিও হতে পারতেন, কিন্তু আমরা সেই পর্যন্ত আপনাকে পাইনি। এ না পাওয়ার পেছনের কোনো কারণ আছে কিনা, বা কোনো ব্যক্তি কেন্দ্রিকতা আছে কিনা, বা কারো লোক আপনি, কোনো ভাইয়ের লোক আপনি এই কারণে হতে পেরেছেন, এরকম কিছু কিনা? অবশ্যই আমার যে অভিভাবকগুলো ছিল, আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই কারাগারে মারা যাওয়ার পর আমাদের দায়িত্ব নেওয়ার কোনো লোক ছিল না। এরপরে যখন 1/11 মনিউদ্দিন ফখরুদ্দিন আসলেন, -2 ফর্মুলার জন্য শুরু করলেন,
তখন খন্দকার দেলোয়ার কাকা আমার এলাকার মুরব্বী, উনি বংশালের আলমারিটোলার স্থানের বাসিন্দা, উনি আমাকে ডেকে নিলেন এবং আমি ওনার গাড়িতেই সবসময় থাকতাম। একে করে আমরা ওনাকে কাছ থেকে দেখেছি, কোলে করে আমরা ওনাকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম। তো দেলোয়ার কাকাও আসলেন, মারা গেলেন। এরপর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, উনিও আসলেন, ওনারও স্নেহ ভালোবাসা পেলাম। এরপরে উনিও চলে গেলেন। এরপরে আর আমরা ভালো কোনো অভিভাবক পাইনি যে কারো কাছ থেকে আমরা স্নেহ ভালোবাসা পাবো বা আমাদের জন্য দায়িত্ব নিবে। রাজনীতি কিন্তু একটা দায়িত্বের জায়গা, হয় উনিরা আমাকে দায়িত্ব নিবে, আমি ওনাদের প্রতি কমিটেড থাকবো, সেই দায়িত্বের জায়গাটা আর পাইনি। এরপর একটি চক্র আছে, সিন্ডিকেট আছে, যারা আমাকে আর কোনোদিন পছন্দ করেনি। আমি ওই তৈলমর্দন করতে পারি না, যার কারণে তাদের সঙ্গে স্পর্শেও যেতে পারিনি। হয়তো আমার সেই কারণে পদ পদবি আর হয়নি। প্রত্যাশা ছিল হয়তো সেক্রেটারি হব, হঠাৎ করে যেদিন কমিটি ডিক্লেয়ার হলো, পরের দিন পত্রিকায় চোখ বুলিয়ে দেখি যে আমার নামই নাই কোথাও। তো সেদিন শক খেয়েছিলাম যে দলের জন্য এত কিছু করার পরও একটা পরিচয় নাই, অথবা আমাকে দল পরিচয়বিহীন করে দিল। কাদের কারণে, কারা এই কাজটা করলো? ঘুরে ফিরে যখন দেখি, চোখ বুলিয়ে দেখি, তখন মনে হলো যে আসলে একটা সিন্ডিকেট, একটা চক্র আছে যারা দেশনায়ক তারেক রহমানকে আটকে রাখছে, তারা ঘেরাও করে রেখেছে। তাদের কারণে হয়তো আর কোনোদিন পদ পদবি পাইনি। হাসিনা পালিয়ে যাওয়ার 5 তারিখের পরও আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে সেই অনুপ্রবেশকারীরা, যারা নতুন রাজনীতিতে, বিএনপি রাজনীতিতে, যাদের এই 17 বছর কোনোদিন দেখা পাইনি আমরা, তারা হঠাৎ করে এসে দলের স্টিয়ারিংয়ের ভূমিকা পালন করলো। মিটফোর্ডে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, এই হত্যাকাণ্ডে আমার নাম ঢুকানোর জন্য এমন কোনো কাজ নেই তারা করেনি। তো আল্লাহর বিশেষ দয়া, আল্লাহ একজন আছেন এবং পার্টি সেদিন আমার পক্ষে অবস্থান নিয়েছিলেন। ওনারা নিজ থেকে তদন্ত করে দেখেছেন যে না, আমি ব্যক্তি ইসাক সরকারের সাথে এই ঘটনার কোনো ধরনের সংযুক্ত নাই। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাই গণতন্ত্রের কথা বলে, তো ব্যক্তি কেন্দ্রিকতা হলে কি আসলে গণতন্ত্র থাকে? গণতন্ত্র থাকে না তো। যদি গণতান্ত্রিক ধারাবাহিকতা আজকে নেতৃত্ব নির্বাচন করা হতো, নেতৃত্ব বাছাই করা হতো, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মের বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত পদে বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হতাম। তারপরেও আমি ব্যক্তিগত ইচ্ছা সরকার কখনো পদ পদবীর চিন্তা করে রাজনীতি করিনি। জনগণের সেবা দেওয়ার জন্য রাজনীতি করার ব্রতী নিয়ে মাঠে নেমেছিলাম। এখনও মনে করি সেটা কোনো দল না, যে কোনো অবস্থান থেকেই। বিএনপি থেকে ঠিক আছে আপনি অভিমান করেছেন বা আপনাকে রাখা হয়নি, আপনার কাছে কেন উপযুক্ত মনে হলো এনসিপিকে? ছাত্র জনতার গণ অভ্যুত্থান, গণবিপ্লবের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই 5 তারিখের ফ্যাসিবাদের পতন ঘটেছে। তা আমি মনে করি আমি উপযুক্ত এই কারণে মনে হয়েছে যে ছাত্ররাই কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এবং আমি সেই নেতৃত্বে, আমি আমার ব্যক্তিগতভাবে সেই সময় ছাত্রদের নেতৃত্বে আমি ফ্যাসিবাদের পতনের ভূমিকা অবতীর্ণ ছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে আমরা 17 বছরে যে কাজটি করতে পারিনি, তারা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছানোর জন্য তারা সেই কাজগুলি নেতৃত্বটা দিয়ে যাচ্ছেন। আমার দলের সমস্ত নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে নেমে পড়েছিল, কিন্তু নেতৃত্বের মূল জায়গাটাই ছিল কিন্তু এই ছাত্ররা। ছাত্রদের কারণে আমার কিন্তু 5টি মামলা, 366 মামলার মধ্যে মাত্র 5টি মামলা আমাকে 22 বছর কারাদণ্ড দণ্ডিত করা হয়েছিল। আমার কাছে উপলব্ধি হলো যে এই ছাত্রদের কারণে আমি ওরা নতুন করে আবার জীবন ফিরে পেলাম। এই ছাত্রদের কারণেই কিন্তু আমাকে হয়তো ফাঁসির কাস্টে ঝুলতে হলো না। এই ছাত্রদের কারণেই আমরা গণতন্ত্র ফিরে পেলাম। এই ছাত্রদের কারণেই আমরা আমাদের অধিকার ফিরে পেলাম, মানবাধিকার ফিরে পেলাম। এই কারণে আমার মনে হলো যে এই ছাত্রদের দিয়েই আমাদের এই দেশের আমূল একটা পরিবর্তন সম্ভব বলে আমি মনে করি। এই ছাত্র নেতাদের মধ্যে দিয়ে তারা সৎ, যোগ্য, মেধাবী এবং তারা যে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে সেটা আমরা আরও অনেক চেষ্টা করলে হয়তো পেরে উঠতাম না। কারণ আমরা সাংগঠনিকভাবে কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলাম। আমাদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা, আমাদের সিনিয়র নেতাদেরকে আপনার জুডিশিয়ারি কিলিং করা হচ্ছিল, কারাগারে পিন্টু ভাইকে হত্যা করা হলো, এরকম বেছে বেছে চৌধুরী আলমকে গুম করে ফেলা হলো। এভাবে বেছে বেছে কিন্তু আমাদের নেতাকর্মীদেরকে যেভাবে ফ্যাসিবাদ ষড়যন্ত্র করে হত্যা, গুম, খুনের শিকার হতে হচ্ছিল আমাদেরকে, আমরা সাংগঠনিকভাবে কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলাম। আজকে আল্লাহর বিশেষ দয়ায় এই ছাত্রদের কারণে কিন্তু আমরা আবার আমাদের প্রাণ শক্তি ফিরে পেয়েছি। কিন্তু আপনি এনসিপিতে যোগ দিয়েছেন বলেই কি এই কথা বলছেন? বিএনপিতে থাকলে কি করতেন, এই কথাগুলো বলতেন? অবশ্যই আমি বিএনপিতে থাকলে এই কথাটাই বলতাম, কারণ আমি একজন বিপ্লবী মানুষ। আমি কাছ থেকে দেখেছি এনসিপি যারা এখন নতুন দল গঠন করেছে, সেই ছাত্রদের তাদের ভূমিকা আমি প্রত্যক্ষভাবে কিন্তু নেতৃত্ব দিয়েছি, ছিলাম মাঠে, তেমন তাদের খুব কাছ থেকে দেখেছি যে তারা জীবনের মায়া ত্যাগ করে তারা শুধুমাত্র এই বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিল। এবং দেখুন আপনারা যে তাদের ডাকে
বাংলাদেশের আপামর জনগণ, ইভেন কি আওয়ামী লীগ যারা করে তাদের পরিবারের সন্তানরাও সেদিন রাজপথে নেমে এসেছিল এই অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে। আমি যখন কারাগারে গিয়েছি, কারাগারে আমি অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দেখতে পেয়েছি। তারা আমার কাছে এসেছিল অনেকেই, আসার পর তারাই বলতেছিল যে ইসহাক সরকার, আমার সন্তানরা রাস্তায় নেমে এসেছে, আমরা যে আওয়ামী লীগ করি, আমার বাবা তার বাবা যে আওয়ামী লীগের সাথে জড়িত, তার বাবার যে করুণ পরিণত হতে পারে এটা তারা চিন্তাও করেনি। তারা ভেবেছে যে এই শেখ হাসিনা একটি আপনি ফ্যাসিবাদ সরকার, একটি জুলুমকারী সরকার, হত্যাকারী সরকার, 1400 ছাত্র নেতাকে হত্যা করেছে, গুম খুনের শিকার করেছে, তাকে পতন ঘটাতে হবে। এই জন্য আমার সন্তানরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল। তো আমরা আমাদের সন্তানদেরকে আটকাতে পারিনি। তার মানে এই ছাত্র নেতাদের মাধ্যমে কিন্তু সারা দেশের আপামর জনতা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছিল, যেটা আমরা 17 বছরে পারিনি। আপনি তো জুলাই আন্দোলনের কথা বললেন। জুলাই আন্দোলন নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন পক্ষ বিভিন্ন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করে। শুধুমাত্র রাজনৈতিক দলই না, আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজনকে মাস্টার মাইন্ড বলেছিলেন। আবার বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় প্রধানকে মাস্টার মাইন্ড হিসেবে অনেক সময় উপস্থাপন করে। আপনার দৃষ্টিতে বা আপনি কাকে মাস্টার মাইন্ড মনে করেন? আমি মাস্টার মাইন্ড মনে করি আপনার যারা এটা ইন্ডিভিজুয়াল সবাই কিন্তু রাজপথে নেমে আসছিল, সবাই মাস্টার মাইন্ড। এখানে কেউ বলতে পারবে না যে এককভাবে এই কৃতিত্ব কারো ব্যক্তিগত। আপনি হাসনাত বলেন, সার্জিস বলেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, যাদের কথাই বলেন, কেউ এটার মাস্টার মাইন্ড নয়। আমি মনে করি সকালের সম্মিলিত প্রচেষ্টায় এই ফ্যাসিবাদের পতনটা তখন ঘটাতে সক্ষম হয়েছিল। এটা কেউ যদি বলে যে অমুক ব্যক্তি মাস্টার মাইন্ড বা অমুকের বিদেশ থেকে নেতৃত্ব দিয়েছে, আমি এটাকে বিশ্বাস করি না। আমি মনে করি যে এটা সকলের সম্মিলিত প্রচেষ্টা। আপনি যখন একজন সাংবাদিক, আপনি যখন দেখবেন যে আপনার সন্তানটা বাইরে আন্দোলন করতে নেমে গিয়েছে, আপনি পিতা হিসাবে, বাবা হিসাবে আপনি কি ঘরে বসে থাকতে পারতেন? আমাদের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। আমি যখন দেখেছি যে আমার সন্তানরা রাজপথে নেমে এসেছে, আমাদের কোমলমতি ছাত্ররা রাজপথে নেমে এসেছে, এখানে কেউ মাস্টারমাইন্ড বলতে কেউ বলতে পারবে না। সকলেই যার যার অবস্থান থেকে সেদিন রাস্তায় বেরিয়েছে, ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছে। আর যদি মাস্টারমাইন্ড হতো, আমরা যদি এটা মনে করতাম যে মাস্টারমাইন্ড, তাহলে এই ছাত্র জনতা এবং আপামর জনগণ রাস্তায় কিন্তু নেমে আসতো না। দল থেকে যখন আপনাকে বহিষ্কার করা হয়েছে, আপনি অপেক্ষা করছিলেন। জি, অপেক্ষা তো অনেকে বছরের পর বছরও করে, আমরা দেখেছি। কিন্তু আপনার এই অপেক্ষা করতে করতে কখন মনে হলো যে আমার সরাসরি দল পরিবর্তন করা উচিত? আমি যখন বুঝতে পারলাম যে আমার বিরুদ্ধে মব তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আমার দলের লোকজনই আমার উপরে 2বার কিন্তু হামলা করছে শারীরিকভাবে, আমি এর ন্যায় বিচারও পর্যন্ত পাইনি। তো আমার কাছে মনে হলো আমাকে কোনো না কোনো, যেহেতু আমি জনগণের 5 তারিখের পর থেকে আমি আমার এলাকায়, বিশেষ করে প্রথম ঢাকায়, এই যে যানজট ধরেন, তারপরে জলাবদ্ধতা বলেন, এই যে সামাজিক কর্মকাণ্ডগুলো, এই সামাজিক কর্মকাণ্ডগুলো কিন্তু আমি সুচারুভাবে করে আসছি এবং জনগণকে যাতে দুর্ভোগ পোহাতে না হয় আমি সেই দৃষ্টিগুলি রেখেই কাজ করে গিয়েছি। কিন্তু এরপরে যখন নির্বাচনে পরাজিত হওয়ার পরে আমি যখন একেবারে বাসায় বসে পড়লাম, অন্য একটি পক্ষ ক্ষমতায় চলে আসলো, তখন আমাদের কোনোভাবেই কাজ করার যখন কোনো সুযোগ ছিল না, বরঞ্চ আমাদেরকে মব তৈরি করে আমার পরিবার নিয়ে, আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করার চেষ্টা করা হচ্ছিল। আমার অফিস দখল করে নেওয়া হলো। তখন আমার উপলব্ধি হলো যে আমাকে তো কোনো না কোনো একটি ছায়ার নিচে অবস্থান নিতে হবে। যেহেতু আমাকে রাজনীতি করতে হবে, আমি জনগণের সেবা করতে চাই, জনগণের দেশের সেবা দিতে চাই, আমাকে কোনো না কোনো রাজনীতির প্ল্যাটফর্মে আসতে হবে। তখন আমি বাধ্য হয়ে এনসিপিকে আমি বেছে নিলাম, যেহেতু তাদের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। হৃদয়ের সম্পর্কটা হলো, আমি তখন যখন তারা রাজপথে আন্দোলন শুরু করেছিল, ঠিক তখন আমি তাদের পিছনে থেকে আন্দোলন করেছি। এইটার জন্য আওয়ামী লীগের ভেরিফাইড পেজে আমার বিরুদ্ধে একটি পেজের মধ্যে একটা লেখা দিয়েছিল তারা, যে এটা ইসহাক সরকার ছাত্রদের সাথে আন্দোলনে রাজপথে গিয়েছে, এরা ছাত্রদেরকে হত্যা করবে, হত্যা করে লাশ নিয়ে মিছিল করবে, সরকার পতন ঘটাবে। কাজে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে ওখানে পাঠিয়েছেন, আপনাদের সন্তানরা যাতে ওই আন্দোলনে না শরিক হয়, এইভাবে করে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে আমার বিরুদ্ধে একটি লেখা তারা দিয়েছিল। পুরান ঢাকায় আপনার একটা জনপ্রিয়তার কথা আপনি বলেছেন যে আপনার জনসমর্থন আছে। যদি এত জনসমর্থন থাকে, তাহলে নির্বাচনে তো আপনি প্রার্থী হয়েছেন, আপনার ভোটের পরিমাণ তুলনামূলক বেশ কম, এটা কেন হয়েছে? এটা আপনারা তো জানেন নির্বাচনটা কেমন হয়েছে। কেমন হয়েছে? আমার কাছে তো মনে হয় ইঞ্জিনিয়ারিং হয়েছে। কেন মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং হয়েছে? 3 ঘন্টা সেখানে ভোট কেন্দ্রের সামনে ঢুকতে দেয়নি, গণনা করার সময় ঢুকতে দেওয়া হয়নি। আমার পুলিং এজেন্ট যারা ছিল তাদেরকে বের করে দিয়েছে এবং সকালে যারা ঢোকার চেষ্টা করেছিল অনেককে বের করে দিছে।
তো সেইখানে তো আমার কাছে মনেই হলো যে ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। কারণ কি, আপনার ওইখানে ঘোষণা হলো, আমরা ঘোষণা শুনতে পেলাম যে জামাতের প্রার্থী পাশ করেছে, 3 ঘন্টা পর পরবর্তীতে ভোরবেলা আবার শুনলাম যে না, বিএনপির প্রার্থী পাশ করেছে। তো আমি কে পাশ করেছে কে ফেল করেছে সেটার বিষয় না। তা আমার কাছে মনে হলো আমি 5,000 6,000 গণস্বাক্ষর নিয়েছি 2 দিনে। আমি যেহেতু স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছিলাম নির্বাচনে, তখন আমাদের আরপিও বিধান অনুযায়ী 6,000 লোকের সমর্থন থাকা দরকার। আমি 5,000 আমি 6,000 লোকের গণস্বাক্ষর নিয়েছি 2 দিনে। নেওয়ার পরে আমি সেটা দিয়েছি। তো 6,000 পরিবার গেল কোথায়? আমাকে তো এত কম ভোট পাওয়ার কথা না। তো কাজে আমার কাছে মনে হলো যে অনেক ইসে পুলিং এজেন্টের যে স্বাক্ষর করে রেজাল্ট শিট নিয়ে আসে, সেই রেজাল্ট শিটে অনেকে স্বাক্ষর নেই। তার কারণে আমার মনে হলো যেটা এই নির্বাচনটা একটু ব্যতিক্রম হয়েছে। যেহেতু আপনি রাজনীতি করবেন এবং আপনার সেফটি প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এনসিপি কে বেছে নিয়েছেন। জি। আপনি এনসিপি কে পেলেন, জি। কিন্তু আপনাকে দলে পেয়ে এনসিপির কি লাভ হলো? আসলে এনসিপি কি পেল বিনিময়ে? এনসিপি কি পেয়েছে না পেয়েছে সেটা তো আমি জানি না। ওনারা আমাকে দায়িত্ব দিয়েছে, এতটুকু বুঝি। পুরাতন ঢাকায় ইনশাল্লাহ আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করব। এনসিপির কি লাভ হয়েছে এটা এনসিপি ভালো বলতে পারবো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার লাভ হয়েছে। আমি হয়তো 2 বছর যদি ঘরে বসা থাকতাম তাহলে আমি রাজনীতির ময়দান থেকে হারিয়ে যেতাম। আর যেহেতু এনসিপিতে ঢুকেছি বিধায় আপনারাই আমাকে স্টুডিওতে কল করেছেন, ডেকে এনেছেন। যদি না প্রবেশ করতাম তাহলে হয়তো আমাকে ডাকতেন না, আমার খোঁজও ডাকতেন না কেউ। আপনি যখন এনসিপিতে যোগ দেবেন তার বেশ কয়েকদিন আগে থেকে কানা ঘোষা চলছিল যে ইসাক সরকার এনসিপিতে যোগ দিচ্ছে। জি। এনসিপিতে যোগ দেওয়ার আগে বা পরে বিএনপি নেতারা যাদের সাথে আপনার রাজনৈতিক পথ চলা ছিল তাদের প্রতিক্রিয়া কেমন দেখেছেন? আমি অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছি, কোনো রেসপন্স পাইনি। যেহেতু কোনো রেসপন্স পাইনি, আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা ছিলাম। যেদিন যোগ দিব, যোগদানের আগ মুহূর্তে 1 ঘন্টা আগ পর্যন্ত আমি অপেক্ষা ছিলাম যে আমার দলকে আমাকে আবার ডেকে পাঠাবে কিনা। আপনার বেশ কয়েকটি বক্তব্য এখন আলোচনায়, তার মধ্যে একটা বক্তব্য এরকম বলেছেন যে বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন যে সেখানে এখন পকেট কমিটি দেওয়া হয় বা সুবিধাবাদীদের, কিছুক্ষণ আগে বলছিলেন যে সুবিধাবাদীদেরকে পদ দেওয়া হয়। আপনার কাছে এরকম আসলে মানে কেন মনে হয়? দেখুন, এটি তো একটা সিন্ডিকেটের মাধ্যমেই চলে পদ পদবি। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে তার নেতৃত্বে নির্বাচন হয় না। বিএনপির মতো, আওয়ামী লীগের মতো দলগুলোতে, সংগঠনগুলোতে একবার হয়েছিল ছাত্র দলের, সেটাও একটা সিন্ডিকেটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়েছিল। ওগুলো ছিল একটা আইওয়াশ মাত্র। যাই হোক, আমার কাছে এখন মনে হয় যে এই কাজগুলো যদি গণতান্ত্রিক পদ্ধতিতে হয় তাহলে যোগ্য এবং নির্যাতিত যারা, জনগণের ভালোবাসা যারা অর্জন করতে পারে তারাই নেতৃত্বে আসতে পারবে। আদারওয়াইজ এইভাবে চলতে থাকলে একটা সময় এই সংগঠনগুলো, বর্জ্য সংগঠনগুলো বিশেষ করে, এই সংগঠনগুলো এইভাবে নেতৃত্ব নির্বাচন করে থাকে। আর একটা বক্তব্যে আপনি বলেছেন যে একজন মন্ত্রীর সাথে আপনি যোগাযোগ করেছেন বিএনপিতে পদ আবারও পাওয়ার ব্যাপারে বা বহিষ্কার প্রত্যাহারের ব্যাপারে, আর বিভিন্ন বিষয় আপনি বলেছেন। আবার কিছুক্ষণ আগে এখানে বলছিলেন যে সরাসরি খালেদা জি আপনাকে স্নেহ করতেন, তার সাথে আপনার যোগাযোগ ছিল, আপনাকে বাই নেমে চিনত। তাহলে তারেক রহমানের সাথে আপনার যোগাযোগের ঘাটতিটা কেন হলো? সেখানে আবার তারেক রহমানের সাথে কথা না বলে আপনাকে একটা অন্য নেতার কাছে কেন যেতে হলো? না, আমরা তো সরাসরি, যখন আমার দায়িত্ব ছিলাম আমি সাংগঠনিক সম্পাদক, তখন আমাদের সাথে স্কাইপিতে প্রায় কথা হতো, রেগুলার কথা হতো। এরপরে আমাকে যখন দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম তখন ওনার সাথে আর যোগাযোগটা রক্ষা করতে পারিনি আমি শেষ পর্যায়ে, শেষ সময়। তো যখন পদবিহীন করা হলো এবং 5 তারিখের পর যখন এই ধরনের কালচার তৈরি হলো, তখন আমি ওনার কাছে গিয়েছিলাম আমার অভিযোগগুলো, কষ্টগুলো জানানোর জন্য। উনি আমার সাথে দুর্ব্যবহার করে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। সেদিনে আমি খুব কষ্ট পেয়েছি যে একজন নেতা, একজন অভিভাবক, আমার দুঃখ কষ্ট আর যদি ভুল আমারও হয়ে থাকে সেটা উনি আমাকে শাসন করবে। আর যদি আমি অন্যায় না করে থাকি, আমি যদি তার কাছে আশ্রয় নেওয়ার জন্য যাই, অবশ্যই উনি আমাকে দেখবেন। আগে ওই বললাম না, আমাদের নেতারা আগে আমাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন, বর্তমান নেতারা আমাদের প্রতি, এবং সারা বাংলাদেশে আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন, তৃণমূলের নেতারা কিন্তু ভালো নেই। কারণ এখন নেতারা আর আগের মতো ফোন ধরে না, এখন নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো আমি গিয়েছিলাম, আমাকে কোনো ধরনের সহানুভূতি দেখায়নি। আমি রাগ, কষ্ট, দুঃখ পেয়ে আমি সেখান থেকে ফিরে এসেছিলাম। আরেকটা বক্তব্যে আপনি বলেছেন যেদিন এনসিপিতে যোগ দিয়েছেন, যোগ দেওয়ার পরপরই আপনি বলেছেন যে সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনাদের পতন ঘটাতে বেশি সময় নেব না। জি। এরকম একটা বক্তব্য আলোচনায় এসেছে।
তো আপনার বক্তব্য যদি এরকম হয় তাহলে আপনি বিএনপি থেকে দল পরিবর্তনের পরে এই বক্তব্য দিচ্ছেন, তার মানে কি আপনি বিএনপি থেকে যাওয়ার পরে দল কি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? না, দল তো ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ এত বড় একটা বৃহৎ দল, এইখান থেকে সমুদ্র থেকে এক বক পানি চলে গেলে তো দলের ক্ষতি হয় না, হবে না, সমুদ্রের কোনো ক্ষতি হবে না। তো আমি আমার অবস্থান থেকে এটাই জানানোর চেষ্টা করছি যে যেহেতু একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, সেখানে 70% জনগণ কিন্তু হায়ের পক্ষে ভোট দিয়েছে। মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে এই কারণে, জনগণ চেয়েছে পরিবর্তন, আমূল পরিবর্তন, যে এই ফ্যাসিবাদের কায়দায় যাতে আর কেউ অবতীর্ণ হতে না পারে এবং ফ্যাসিবাদ যাতে কায়েম না হয়, বাংলাদেশে যাতে প্রত্যেকটা জনগণ তাদের নাগরিক সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে পারে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, এবং অনেক ক্ষেত্রে যে সমস্ত আরপিওর বিধান অনুযায়ী যে সংবিধান সংস্কারের যে ধারাগুলো ছিল, সেই ধারাগুলো দেখেই কিন্তু জনগণ 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে। এবং আমাদের প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, উনিও কিন্তু বলেছেন যে আপনারা হায়ের পক্ষে ভোট দেন। আমি হায়ের পক্ষে ভোট দিয়েছি, তা আমাদের পরিবার হায়ের পক্ষে ভোট দিয়েছে, সকলেই যেহেতু হায়ের পক্ষে ভোট দিয়েছে, 70% জনগণ ভোট দিয়েছে, তো এই ধারাগুলো তো পরিবর্তন হওয়া দরকার। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম উনি বললেন যে আমরা এটা নির্বাচনটা হওয়ার জন্য আমরা তখন আমরা এই আশ্রয় নিয়েছিলাম যে নির্বাচনটা যাতে দ্রুত হয়ে যায়। এটা তো জনগণের সাথে একটা প্রতারণা। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে যদি জনগণের সাথে প্রতারণা করেন, বিশ্বাসঘাতকতা করেন, তাহলে জনগণ কিন্তু মাঠে নামতে দেরি করবে না। আপনি যেমনটা গণভোট নিয়ে বলছিলেন, জুলাই সনদ নিয়েও বলছিলেন, তো গণভোট এবং জুলাই সনদ দিয়ে সরকারের যে অবস্থান দেখছেন, এবং বিশেষ করে সংসদের বিতর্ক, সংসদের বাইরের বিতর্ক, জুলাই সনদ নিয়ে আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যমতে কিন্তু পৌঁছিয়েছিল। ঐক্যমতের ভিত্তিতে কিন্তু 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সকলেই কিন্তু স্বাক্ষর করেছিল আপনার জুলাই সনদে। তো এরপরে হঠাৎ করে বিএনপি কি এমন হয়ে গেল যে বিএনপি এই জুলাই সনদ থেকে দূরে সরে আসলো। এবং কয়েকদিন আগেও আমরা প্রধানমন্ত্রীকে দেখেছি, উনি বলেছেন যে জুলাই প্রত্যেকটা সনদ মানা হবে। এখন আবার আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কেন আমরা মানবো, তখন আমরা নির্বাচনে আনার জন্য সকলকে আমরা এই কথাটি বলেছিলাম। তো এই যে কন্ট্রাডিকশন, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার নামান্তর, এটা আমি মনে করি। কারণ এখন থেকে যদি জনগণের সাথে প্রতারণা করা হয়, তাহলে অবশ্যই কিন্তু জনগণ এই গণভোটের ব্যাপারে কিন্তু আবার রাস্তায় নামতে বাধ্য হবে। কিন্তু একটা বিষয়, একটা শব্দ এখন বেশ আলোচনায় আছে, গুপ্ত শব্দ, আপনি জানেন। আপনাকে বলার কারণ হচ্ছে আপনি যখন এনসিপিতে যোগ দিয়েছেন পরপরই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কমেন্টে দেখা যাচ্ছে আপনি ইসাক সরকারকে গুপ্ত বলা হচ্ছে, যে একজন গুপ্ত ছিল এতদিন বিএনপিতে, সেই গুপ্ত তার পরিচয় প্রকাশ করে এখন এনসিপিতে গেল। জি, আপনি কি গুপ্ত ছিলেন? বিএনপি এখন তার বিরোধী দল যারা ছিল, জামাত, এনসিপি এবং আমরা যারা এখন আছি, আমাদের সবাইকেই গুপ্ত বলছে, পাকিস্তানের চর বলছে, কেউ পিনাকির অনুসরণকারী বলছে। এই যে মব কালচার, কিছুদিন আগেও তো বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। ফ্যাসিবাদ সরকার প্রত্যেকটা ক্ষেত্রেই বলেছে যে আপনার বিএনপি জামাত জোট এই করেছে, সেই করেছে, বিএনপি জামাত জোট আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এগুলো তো কিছুদিন আগেও ভালো ছিল, 4 দলীয় ঐক্য জোট ছিল বিএনপির, হ্যাঁ, সেখানে তো কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে কি এমন হয়ে গেল যে আমরা 30 বছর একটি সংগঠনের সাথে জীবন যৌবন বিসর্জন দিয়ে এখন আমাদেরকে শুনতে হয় যে আমরা গুপ্ত? তাহলে এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর থাকতে পারে না। তারা হয়তো আমাদেরকে চিনতে পারেনি, না হয় আমি তাদেরকে চিনতে পারিনি এই সংগঠনটিকে। তার কাজে এইগুলি যারা বলছে, এটা দেখবেন আপনার অনুপ্রবেশকারী কিছু লোক আছে যারা নতুন দলে অনুপ্রবেশ করেছে, যারা আমাদের মতো লোকদেরকে, নির্যাতিত লোকদেরকে হেয় প্রতিপন্ন করে, অথবা আমি যেহেতু এনসিপিতে প্রবেশ করেছি এটাকে পুঁজি করে তারা হাইকমান্ডের কাছে কিছু আনুকূল্য পেতে চায়, কিছু সুবিধা নিতে চায়, যার কারণে আমাদেরকে এই ধরনের প্রশ্নে জর্জরিত করে আমাদেরকে অপমান করার চেষ্টা করছে, লাঞ্ছিত করার চেষ্টা করছে। সেই যুদ্ধ কবেই তো চলে গিয়েছে, যুদ্ধকে তো সবাই মেনে নিয়েছে। আমাদের এখানে জামাত আর বিএনপি সবই তো আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। তো এখন কেন এই সমস্ত ইস্যুকে সামনে এসে আবার জনগণের মধ্যে বিভক্তি করা তৈরি হবে? তো আমি মনে করি এই স্বাধীনতার 50 বছর হয়ে গিয়েছে, আমরা এখনো সেই পূর্বের আলোচনা নিয়ে পড়ে আছি, এটা নিয়ে মব কালচার তৈরি করার চেষ্টা করছি। আমি মনে করি জনগণ এখন কি চায়, জনগণ এগুলি আর দেখতে চায় না।
যে আপনি আপনি কি রাজাকার ছিলেন, আলবদর ছিলেন, আপনি কি দেশবিরোধী ছিলেন, এইগুলি জনগণ আর দেখতে চায় না। আপনি যাদেরকে হত্যা করা দরকার আপনি তো ফাঁসি দিয়ে হত্যাই করেছেন, আবার এইগুলি কেন সামনে আসার কথা? আপনি নতুন আন্দোলনটা যে দানা বাঁধলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই কথার ভিত্তিতে তো আপনার আন্দোলন শানিত হলো এবং ফ্যাসিবাদের পতন ঘটলো। তো এখন আবার ওই কালচার যদি আনে, তো জনগণ আবার রাস্তায় নামতে বাধ্য হতে পারে আমি মনে করি। এবং সেটা বিরোধী দল আমরা যারা আছি, আমাদের আচরণের উপর জনগণ নামবে। যদি আবার ওই ধারাবাহিকতা ফিরে আসতে চায়, তা আমি মনে করি এই সমস্ত ধারাবাহিকতা থেকে পরিত্রাণের জন্যই কিন্তু জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মপন্থা নির্ধারণ করা আছে, কোন রাজনৈতিক দল কিভাবে তাদের দায়িত্বগুলি পালন করবে। ততদিন পর্যন্ত আপনি কি এনসিপিতে থাকবেন? মানে প্রশ্নটা যদি স্পষ্ট করি, আপনি বারবার বলছিলেন যে এনসিপিতে যেদিন যোগদান করব তার আগ মুহূর্ত পর্যন্ত যদি আমি গ্রিন সিগন্যাল পেতাম তাহলে হয়তো বা যোগ দিতাম না, এরকম ইঙ্গিত আপনি করেছেন। আপনার ভিতরে অভিমান আছে, অভিমান ভাঙার জন্য দলের হাইকমান্ড অর্থাৎ বিএনপির হাইকমান্ড থেকে যদি আপনার সাথে যোগাযোগ করা হয়, যা হওয়ার হয়ে গেছে, তুমি ফিরে আসো, কি করবেন? না, এখন আর ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কারণে নেই, আমি কমিটমেন্ট দিয়ে দিয়েছি। আমি এনসিপির নীতি আদর্শ এবং তাদের নীতি আদর্শের প্রতি আনুগত্য প্রদর্শন করে আমি দিয়েছি। এনসিপিতে যতদিন আছি ইনশাল্লাহ এখানেই থাকতে চেষ্টা করব। আমি কোনো সুযোগ সুবিধার জন্য আমার দল বারবার পরিবর্তন করব সেটা আমি নই। কারণ আপনারা দেখবেন যে অতীতে নিজেদের সুবিধার জন্য অনেকেই দল থেকে পরিবর্তন করেছে, কিন্তু আমি আমার সুবিধার কথা চিন্তা করে নয়। আমি ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধা, যদি আমি নিজের সুযোগ সুবিধার কথা চিন্তা করতাম তাহলে আমি গোপনে আমার অবস্থান থেকে আমি যে কোনো কাজগুলি গুছিয়ে নিতে করতে পারতাম, কিন্তু আমি তো সেটা করব না। আমি চেয়েছি জনগণের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করার জন্য। আমি এনসিপিতে আছি, এনসিপিতে থেকে কাজ করে যাব ইনশাল্লাহ। অর্থাৎ আপনি এনসিপিতে থাকবেন। আপনার পুরান ঢাকায় আপনি নানা কথাই বলেছেন, আপনার জনপ্রিয়তার কথা বলেছেন, আপনার নিশ্চয়ই এতদিনে বিশাল একটা সমর্থক গোষ্ঠীও তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আপনি বিএনপি থেকে দল পরিবর্তন করে এনসিপিতে এসেছেন, এর ফলে পুরান ঢাকার রাজনৈতিক মেরুকরণে কোনো পরিবর্তন আসছে কি, কোনো প্রভাব পড়েছে কিনা? কিছুটা প্রভাব পড়েছে, বাকিটা সাধারণ জনগণ যারা নতুন রাজনৈতিক সচেতন এখন থেকে, তাদের একটি বিরাট সফলতা আমি পেয়েছি। কারণ আমার মতো তো সবাই আমাকে ছেড়ে দলের এই সুযোগের সময়, সুবিধাজনক সময় তো আমার মতো সবাই ঝুঁকি নেবে না। যার কারণে যারা থাকার তারা থেকে গিয়েছে এবং সাধারণ জনগণের একটি বৃহৎ অংশ আমি মনে করি আমাকে সমর্থন জুগিয়েছে। আমি রাস্তায় বের হলে তারা আমাকে ধন্যবাদ দেয়, অভিনন্দন জানায় যে তুমি ভালো কাজ করেছো। এই জন্য আমি মনে করি যে সাধারণ মাস পিপুল আমার সাথে আছে ইনশাল্লাহ। তার মানে কি আপনি একাই এনসিপিতে আসলেন নাকি আরো কেউ আসছে সাথে? না, আমার সাথে আমার প্রায় 1,500-2,000 কর্মী সাথে করে নিয়ে আমি যোগদান করেছি। ওরা আছে, ওরা আমার সাথে এনসিপিতেই থাকবে। আপনার মতো আর কোনো চমক সামনে অপেক্ষা করছে? আছে, অনেকগুলো চমক আছে ইনশাল্লাহ, দেখতে পারবেন। একটু ইঙ্গিত যদি দিতেন। জাতীয় দলের অনেক ক্রিকেটার আসতে পারে এবং আরো ভালো তরুণ আপনার উদীয়মান ছাত্রনেতা, যুবনেতা এরাও আসার সম্ভাবনা আছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদানের সম্ভাবনা আছে। এটা আমরা আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। এখন যদি বলে ফেলি তাহলে এটা সৌন্দর্য এবং নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি তো যোগদান করেছেন এনসিপিতে এমন একটা সময়ে যে সামনে স্থানীয় সরকার নির্বাচনের আলোচনাও চলছে, এবং আপনি জানেন যে আপনাদের দলের মুখপাত্র বর্তমান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি ঘোষণা দিয়েছেন এবং দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনি নির্বাচন করবেন। সেক্ষেত্রে আপনি যেহেতু বিএনপি করে এসেছেন দীর্ঘদিন যাবৎ, বিএনপি কেন্দ্রিক আপনার একটা পরিচিতি আছে, আপনি এখন নিশ্চয়ই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন করতে গেলে আসিফ মাহমুদ যদি করেন, সেক্ষেত্রে আপনাকে তাকে সাপোর্ট দিতে হবে অবশ্যই। সেক্ষেত্রে দীর্ঘদিনে যে বিএনপির সাথে আপনার পথ চলা, বিএনপির যারা নেতাকর্মী আছে তাদের সাথে আপনার রেষারেষি তৈরি হবে কিনা, বা সেই পরিস্থিতি কিভাবে সামাল দেবেন? এটা বিএনপির উপর আচরণের উপর নির্ভর করবে। কারণ এইখানে পুরাতন ঢাকায় যতগুলো বিএনপি যুবদল, অঙ্গ সংগঠনগুলো নেতা কর্মী আছে, সবাই আমার হাত ধরে রাজনীতি এসেছে। তো এটা বিএনপি হাইকমান্ড কীরকমভাবে তাদেরকে অ্যাকোমোডেট করবেন এটা বিএনপির উপর নির্ভর করবে। কারণ আমরা তো শান্তিপূর্ণভাবে আমাদের কাজগুলি করতে চাই। এখানে যদি বাধাগ্রস্ত করে বা বাধা দেয়, সেটা বিএনপির আচরণই বলে দেবে যে আমাদের তারা কতটুকু আপনার এই করতে চায়, প্রতিহত করতে চায়, সেটা হলো তাদের উপর নির্ভর করতেছে। আমি তো শান্তিপূর্ণভাবেই আমার দায়িত্ব
সংগঠনকে শক্তিশালী করা এবং সংগঠনকে শক্তিশালী করে আমি মাঠ পর্যায়ে ইনশাল্লাহ একটি শক্তি, যেটাকে বলে বিএনপির ঘাঁটি, যেখানে সেই ঘাঁটিতে তো আমি আমার মতো করে বিএনপির ঘাঁটিকে দুর্বল করার জন্য যেটা করার দরকার আমি সেটা করবো ইনশাল্লাহ। সেটা সাংগঠনিকভাবে, কোনো শক্তি প্রদর্শনের মাধ্যমে নয়, সাংগঠনিকভাবে আমরা চাই দেশে সকল দল মত নির্বিশেষে যে যার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করুক। এইবার যেহেতু আপনি নির্বাচন করেছেন, বিএনপি থেকে মনোনয়ন না পেলেও স্বতন্ত্রভাবে করেছেন, তো আগামী দিনে এনসিপির সাথে এমন কোনো কথা হয়েছে কিনা যে ওই আসনে আপনাকে মনোনয়ন দেবে? এখনো এরকম কোনো কথা হয়নি। আমি আগেও বলছি, এখনো বলি যে আমি কোনো কিছু এমপি হতে হবে বা মন্ত্রী হতে হবে বা স্থানীয় নেতৃত্বে জনগণের সেবক হতে হবে, এইটা কোনো মুখ্য বিষয় না আমার কাছে। আমার কাছে মূল বিষয় হলো যে আমি জনগণের সেবা করতে চাই, এই ব্রতি নিয়ে আমি কাজ করে যাচ্ছি। ভাগ্য যখন যেখানে নিয়ে যাবে, আমি যদি এখন পাশ করতাম হয়তো এমপি হিসাবে সংসদে দেখতেন, যেহেতু পাশ করতে পারিনি এখানে আছি। আবার প্রত্যেকটা রাজনৈতিক নেতাকর্মী কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, অবশ্যই নির্বাচন করার একটা মন মানসিকতা থাকে, এবং এখান থেকে আমার বলা হয়েছে যে এখান থেকে আমি আগামীবার ইনশাল্লাহ ঢাকা 7 থেকে এনসিপির হয়ে নির্বাচন করার জন্য অংশগ্রহণ করব। অর্থাৎ সেই প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতি নিচ্ছি। আগামী দিনে, আগামী 5 বছরে আপনি ইসহাক সরকার কেমন অবস্থান তৈরি করতে চান নিজের দলে বা ব্যক্তিগতভাবে? দেখুন, দলের মধ্যে আমি আমাকে যে দায়িত্বটুকু দিয়েছে সেই দায়িত্বের মধ্যে থেকেই আমি সংগঠনকে শক্তিশালী করব। আমার প্রথম এবং প্রধান কাজ হবে সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায়। সংগঠন যদি দুর্বল থাকে সেই রাজনৈতিক দল কিন্তু লং লাস্টিং করতে পারে না। তো আমার প্রথম এবং প্রধান টার্গেট হলো দলকে আগে শক্তিশালী করা। পরবর্তীতে আমার যেটা কথা বললেন সেটা সময় বলে দিবে, কিন্তু আমি চাই এখন তৃণমূল থেকে, একেবারে তৃণমূল পর্যায় থেকে এনসিপিকে শক্তিশালী করার জন্য যে সাংগঠনিক আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে আমি কাজে লাগিয়ে এই এনসিপিকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমাদের এই ঢাকা মহানগর দক্ষিণ থেকে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেই হিসাবে আমি মনে করি যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে ইনশাল্লাহ। নতুন করে যারা রাজনীতিতে আসতে চায়, তরুণ সমাজ বা অনেকে হয়তো বয়স ভালো বেশি কিন্তু রাজনীতি করেনি, রাজনীতিতে যদি কেউ আসতে চায় তাহলে তার উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? মানে কোন কোন বিষয় দেখে সে দল বেছে নেবে? দলের আপনি আদর্শ দেখবেন আগে প্রথমে। আমি মনে করি আমার দলের প্রতি কোন দলটা সবচেয়ে আদর্শ ভিত্তিক দল, কারা দেশ পরিচালনায় বা যদি ক্ষমতায় থাকে দেশ পরিচালনায় জনগণের প্রতি তাদের কতটুকু আত্মবিশ্বাস আছে, ভরসা আছে, জনগণের লক্ষ্য উদ্দেশ্যে তারা কতটুকু কাজ করছে, এবং বিরোধী দল যদি থাকে বিরোধী দল হিসাবে যে তারা সঠিকভাবে জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে আসছে কিনা, বা তাদের অধিকার আদায়ের জন্য শুধুমাত্র যে ক্ষমতাসীন দল হলেই যে কাজ করা যায় জনগণের, বিরোধী দল হলেও কিন্তু জনগণের কাজ করা যায়। তো আমি মনে করি এটা জনগণের কাছে ছেড়ে দেওয়া উচিত, যে জনগণ যেটা ভালো মনে করবে। যেহেতু গণতান্ত্রিক অধিকার সকলেরই আছে, সাংবিধানিক অধিকার সকলেরই আছে, তো জনগণ যেটাকে পছন্দ করবে, এখানে অনেকগুলো সংগঠন আছে, অনেকগুলো দল আছে, জনগণের উপরে ছেড়ে দিলে ভালো হয় যে জনগণ কিভাবে কাকে পছন্দ করে নেবে। যেমন আমি আমার এনসিপি কেন পছন্দ করছি, এটা তো আমি একটু আগে বললাম যে এনসিপিকে পছন্দ করার উদ্দেশ্য, এই এনসিপি কিন্তু আপনার ফ্যাসিবাদের পতন ঘটাইছে সামনে থেকে নেতৃত্ব দিয়ে। তো অন্যান্য সকলের সাথে মতামত আমার নাও মিলতে পারে, তো আমি সকলকে অনুরোধ করব আপনারা দলের যোগ্য আদর্শ, যারা আদর্শকে লালন করে তাদের দেখে আপনারা পার্টিকে অংশগ্রহণ করবেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে আসছি, জি। ভালো থাকবেন। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। স্টুডিওতে ছিলেন ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আলাপন নতুন পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।